মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচার হবে সহযোগীদেরও। স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা। দেশে ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষা। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, নিজস্ব গতিতে চলবে বিচার, বললেন আমির খসরু। ৮ মাসেও দেশে নির্বাচিত সরকার না থাকায় হতাশা। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেল দুদক। জড়িত অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 288 কোটি টাকা সন্দেহজনক লেনদেন। গাবতলীতে আড়ত উচ্ছেদে গিয়ে তোপের মুখে ডিএনসিসি প্রশাসক। নোটিশ ছাড়াই দোকান ভাঙার অভিযোগ, অবৈধ হওয়ায় জানানোর প্রয়োজন দেখছে না কর্তৃপক্ষ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত গণহত্যার পাশাপাশি ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, এই গণহত্যার বিচার করতে হবে। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদস্য দেশগুলোর সামনে জুলাই আগস্ট অভ্যুত্থান সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপনের সময় একথা বলেন তিনি। সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ প্রতিবেদনকে আমলে নেওয়া হবে জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বাংলাদেশে আইনের শাসন ও স্বচ্ছতা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তনের পর জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন সম্পর্কিত বিষয়ে অনুসন্ধান শুরু করে জাতিসংঘ। প্রাপ্ত ফলাফল এবং সুপারিশের ভিত্তিতে চলতি বছরের 12 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এবার সদস্য দেশগুলোর সামনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বুধবার জেনেভায় মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন সম্পর্কিত প্রতিবেদনটি উপস্থাপন করেন হাই কমিশনার ভলকার তুর্ক। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানে ঘটে যাওয়া নৃশংসতার বর্ণনা তুলে ধরেন তিনি। বলেন, জুলাইয়ে পরিকল্পিত গণহত্যার পাশাপাশি মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হয়েছে। Women and girls, as you know, were at the forefront of these early protests. They were subjected or threatened with gender-based violence by security forces and by these violent supporters. Protests were over. We documented serious revenge acts by private individuals against supporters of the former ruling party, police officers, and in some cases minorities and distinct religious groups. গণহত্যার বিচার করতে হবে জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, মৃত্যুদণ্ডকে সমর্থন করে না জাতিসংঘ। জানান, বাংলাদেশে জাতীয় ঐক্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে। We obviously, as you know, the UN has a very clear position on this, and we always hope that there would be more moratorium pending the abolition of the death penalty. We have, of course, offered my office's support to advise the government to address these issues. But beyond accountability, there's of course also universal jurisdiction and even referral to the International Criminal Court by the government if they so wish. অনুষ্ঠানে অংশ নিয়ে আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের মদদে জুলাই অভ্যুত্থানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। গণহত্যার বিচারের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। I wish to reaffirm the commitment of interim government for an impartial and credible investigation into the July-August massacre in Bangladesh and due judicial process for redress. বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। এক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আর দ্রুতই তাদের বিচার কাজ শুরু হওয়ার বিষয়েও আশাবাদী প্রসিকিউশন। 6 months ago,
এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বললেন, শেখ হাসিনার উপস্থিতি বা অনুপস্থিতিতে বিচার হবে। মঙ্গলবার যুক্তরাজ্যের স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুধু হাসিনা নন, তার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রমাণ সরকারের হাতে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিনি অবশ্যই বিচারের সম্মুখীন হবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর। শুধু শেখ হাসিনা নন, তার পরিবার, তার ঘনিষ্ঠ সহযোগী এবং যারা তাকে সমর্থন করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আয়নাঘর নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, একজন ব্যক্তি এবং তার পুরো প্রশাসন প্রতিদিন এই ধরনের ভয়ঙ্কর কাজ করত। আয়নাঘরগুলো যখন আপনি নিজে চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন সেখানে হয়েছে। আয়নাঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই এখনো সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এসব জায়গা জাদুঘরে রূপান্তর করার, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের কক্সবাজারের জন্য বড় সমস্যা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তুলতে সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে অন্তর্বর্তী সরকার। রাইসা জান্নাত, সময় সংবাদ। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর বনানীতে এক গোলটেবিল বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ও শেখ হাসিনার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ার করেন তিনি। বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। হাসিনার কেন, হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে, তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের। ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। শিক্ষা খাতের সমস্যা সমাধান ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সকালে বঙ্গভবনে শপথ গ্রহণের পর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, 10 মার্চের মধ্যেই সব বই পাবে শিক্ষার্থীরা। বাড়ল উপদেষ্টা পরিষদের পরিধি। অন্তর্বর্তী সরকারের নতুন মুখ হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার, যিনি CR আবরার নামেই অধিক পরিচিত। বুধবার সকালে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য উপদেষ্টা সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ করেই বঙ্গভবন থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন CR আবরার। সেখানে উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সঙ্গে নিয়ে দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ওয়াহিদুদ্দিন বলেন, আগামী 10 মার্চের মধ্যে শতভাগ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেবে সরকার। অনেক স্কুলে আসলে যত ছাত্র, তার থেকে বেশি ছাত্র দেখিয়ে চাহিদাটা করা হয়। অন্যান্য অনেক বছরে ওই চাহিদাটাই দেখানো হয়, ছাপা আসলে আরো কম হয়, কিন্তু ওই চাহিদা অনুযায়ী যত লেনদেন সব হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন শিক্ষা উপদেষ্টা CR আবরার। আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন, যা হবে আর্থসামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক উৎকর্ষে সহায়ক। সমস্যা আছে, সমস্যা থাকবে, এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্ব আমরা পালন করব। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষাক্ষেত্র গড়তেও কাজ করতে চান বলে জানান CR আবরার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়েছে দুদক। এ ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই দিন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2টি মামলা করেছে সংস্থাটি। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকার প্রকল্পের একটি বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় করে। অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি। পট পরিবর্তনের পর অনুসন্ধানে নেমে দুদক খুঁজে পেয়েছে নানা অসঙ্গতি। সংস্থাটি জানিয়েছে ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পেও সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা রুজু হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুনামগঞ্জে পলো উৎসবের নাম করে দিরাই ও সাল্লা উপজেলায় 6 দিনে 9টি জলমহলে মাছ লুটের ঘটনা ঘটেছে। এমন ঘটনায় আতঙ্কে হাওর অঞ্চলের জলমহাল ইজারাদার ও সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, সকালে দিরাই উপজেলার কেজাউড়া ও কাতইর জলমহালে আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ মাছ ধরার পলো, জাল সহ নানা উপকরণ নিয়ে নেমে পড়েন। পুলিশ তাদের বাধা দিলেও কোনো লাভ হয়নি। এর আগে মঙ্গলবার সাল্লার সতুয়া নদী, বাইল্লা বিল ও ভাটিগাং বিলের মাছ লুট হয়। একইভাবে গত কয়েকদিনে দিরাই উপজেলার মেঘনা জলমহাল ও আতনি বিল, লাইরা দীঘা, চনপৈট্টা, জোয়ারিয়া বিল সহ প্রায় অর্ধশত বিলের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রভাবশালী মহল। এতে কয়েক কোটি টাকা লোকসানে পড়ার অভিযোগ করেছেন জলমহাল ইজারাদার ও পরিচালনকারীরা। তাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য মূল্য ছাড়ে বিক্রি করা হচ্ছে। সেগুনবাগিচা, মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ রাজধানীর 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে এসব পণ্য বিক্রি হচ্ছে। বাজার মূল্য থেকে কম দামে পণ্য কেনার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করছেন ভোক্তারা। 1 থেকে 4 লিটার পর্যন্ত সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন তারা। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা, আধা লিটার পানিতে 10 টাকা সহ মোট 19টি পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত ছাড় মিলছে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই পণ্য বিক্রি কার্যক্রম। চলবে পুরো রমজান মাস জুড়ে। ঈদ কেনাকাটার খবর। জমে ওঠার অপেক্ষায় রাজধানীর বিপণী বিতানগুলো। তবে শেষ মুহূর্তের ঝক্কি ঝামেলা এড়াতে কেউ কেউ এখনই সেরে নিচ্ছেন কেনাকাটা। আবার অনেকে ঘুরে ঘুরে যাচাই করছেন বাজার। তবে আশানুরূপ ভিড় না থাকলেও দোকানিদের আশা, ছুটির দিনে শপিং মলগুলোতে বাড়বে ক্রেতা সমাগম। ঈদের এখনো ঢের বাকি, তবু প্রিয়জনের জন্য কেনাকাটা সারতে আগে ভাগেই রাজধানীর শপিং মলগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকেই। কেউ কেউ এসেছেন একটু যাচাই বাছাই করতে, কেউ বা এসেছেন এবারের ঈদ কালেকশনের সমাহার দেখতে। চৈত্রের খরতাপে পড়বে এবারের ঈদ, তাই সুতি এবং হালকা রঙের কাপড়ের দিকে ঝুঁকছেন ক্রেতারা। বলছেন গরম যেন উৎসবের আনন্দকে ফিকে করতে না পারে, তাই বাড়তি নজর সাজ পোশাকে। সবসময় সুতি প্রেফার করি, তো দেশাল বা আড়ং থেকেই জামা যেটা কমফোর্টেবল সেটাই নিই। পাঞ্জাবি কিনেছি, শার্ট, গেঞ্জি, প্যান্টটা বাকি আছে। আরও কিছু বাকি আছে, শার্ট,
তারপর আরও জুতো কিনবো। যেহেতু সামনে সামার আসতেছে, তো তারা সামারের জন্য বেশিরভাগ কটনটাকে প্রেফার করতেছে, তো আমরাও সেই অনুযায়ী অনেক কটনের প্রোডাক্ট উঠাচ্ছি এবং তারা সেটাকেই চুজ করতেছে। এদিকে কর্মব্যস্ত দিনে ক্রেতার প্রতীক্ষায় থাকা বিক্রেতাদের প্রত্যাশা ছুটির দিনে বাড়বে ক্রেতা সমাগম। আমি কিছু ইউনিক ডিজাইন করতে যাচ্ছি, যেটার মাধ্যমে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবে বেশি, আর মানুষ অ্যাট্রাকটিভ কিছু কালেকশনও পাবে আমার কাছ থেকে। মার্কেট জমে ওঠেনি, ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে শুক্রবার থেকে মার্কেটটা জমবে, তো এই আশায় আমরা সব ব্যবসায়ীরা বসে আছি। যত দিন ঘনিয়ে আসবে ততই নতুন নতুন ঈদ কালেকশন এবং ছাড়ের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন বিক্রেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় বর্ষা মৌসুমে নগরী জলাবদ্ধতা মুক্ত রাখতে নিজেদের আওতাধীন খাল খনন ও পরিষ্কারে অভিযান চালাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। দুপুরে নগরীর মাসকান্দা খানকারপুল এলাকায় খাল খনন পরিদর্শনে যান সিটির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এ সময় তিনি জানান, বর্ষার আগেই নতুন করে আকুয়া দক্ষিণপাড়া খাল, মাকড়জানি খাল সহ 4টি খালের 9 কিলোমিটার অংশ খনন ও আবর্জনা পরিষ্কার করা হবে। সেই সঙ্গে খালগুলোতে পানির প্রবাহ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে বলে জানান তিনি। মাটিগুলা খালের পাশে সরিয়ে নিয়ে ওটা রাস্তা করা হচ্ছে এবং ওটা রোলার দিয়ে একটা রাস্তা হয়ে যাবে। এখন যেটা দরকার সেটা হলো যে পাড়টা যদি টার্ফিং করা যায় তাহলে জিনিসটা স্থায়ী হবে, ওটা পাড়টা ভাঙবে না। যেটা চেষ্টা থাকবে যে খালগুলোকে চালু করা, খালগুলা যাতে মানে প্রবহমান থাকে পানি। প্রবল ইচ্ছাশক্তি এবং একাগ্র চেষ্টায় দেশীয় উপকরণ ব্যবহার করে উড়োজাহাজের আদলে একটি যান বানিয়েছেন মানিকগঞ্জের এক তরুণ। শুধু তৈরিই নয়, নিজেই সেটি সফলভাবে উড়িয়েছেন আকাশে, জানিয়ে তোলপাড় নেট দুনিয়া। বিশাল চরে নিজের তৈরি উড়োজাহাজে ঘুরে বেড়াচ্ছেন মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লা। জীবনে প্রথম আকাশে ওড়ার স্বাদ পাওয়ায় চোখে মুখে উচ্ছ্বাস তার। শিবালয়ের তেওতার বিলপাড়া গ্রামের কৃষক পরিবারের ছেলে জুলহাস রহমান মোল্লা। অর্থাভাবে 2014 সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। এরপর ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একটি কাজে বিমানবন্দরে গিয়ে প্রথম কাজ থেকে দেখেন উড়োজাহাজের উড্ডয়ন। চড়ার ইচ্ছা হলেও সুযোগ হয়নি। পরে নিজেই উড়োজাহাজ বানানোর পরিকল্পনা করেন। দীর্ঘ 4 বছরের অক্লান্ত পরিশ্রমে এবার দেখেছেন সফলতার মুখ। একটা প্লেন বানাইতে বড় 2 মাস লাগে, সেখানে আমার 4 বছরের মতো গবেষণা করতে হয়েছে। এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে। প্রশাসন আমাকে উৎসাহ দেয় বা সাহস দেয়, সুযোগ দেয়, তাহলে আমি ইনশাল্লাহ আজকে হয়তো দেশবাসীর কাছে আমি পরিচিত, ইনশাল্লাহ একদিন আমি বিশ্ববাসীর কাছে পরিচিত হব। উড়োজাহাজটি তৈরিতে জুলহাস ব্যবহার করেছেন দেশীয় উপকরণ। অ্যালুমিনিয়াম ও লোহার ফ্রেমে ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছেন পানির পাম্পের 7 হর্স পাওয়ারের মোটর। এছাড়া পাখায় ব্যবহার করেছেন কাঠ, যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে প্রযুক্তি প্রেমীদের। উড়োজাহাজটি আকাশে ওড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জুলহাস। যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছি, এটি বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশ সরকার এটিকে এগিয়ে নেবে। স্যার বা যারা এই লাইনে কাজ করে ওনাদের সাথে যোগাযোগ হলে আরো উন্নয়ন ঘটানো সম্ভব হবে। বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলহাস মোল্লাকে 50,000 টাকা তুলে দেয়া হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, নিজস্ব গতিতে চলবে বিচার, বললেন আমির খসরু। 8 মাসেও দেশে নির্বাচিত সরকার না থাকায় হতাশা। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেল দুদক। জড়িত অভিযোগে 23 জনের বিরুদ্ধে মামলা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 288 কোটি টাকা সন্দেহজনক লেনদেন। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।